এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, বাদ যাচ্ছে শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ নেতার সমস্ত কলঙ্কৃত নাম। কালনাগিনীর ক্ষমতা শেষ, একে একে এখন দেশের সমস্ত স্থান থেকে, ঐতিহাসিক স্থানের নামের তালিকা থেকে একে একে নিশ্চিহ্ন হচ্ছে এই কালনাগিনী। কালনাগিনীর ভেটকি এবার জন্মের মতো বিদায় হচ্ছে বাংলাদেশ থেকে। কথায় আছে, সাপের লেজ জীবিত থাকতে সোজা হয় না, সোজা ঠিকই হয়, তখন উপরে চলে যেতে হয়। তো এখন দাদার কাছে যে সোজা হয়ে গেছে। কালনাগিনীর এমন বিচারটাই হওয়া দরকার। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব, ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা। হেফাজতের হুঁশিয়ারি, সরকার বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা কালনাগিনীর মতো যদি আচরণ করে এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, তাহলে 5 মিনিটও সময় পাবে না ক্ষমতার চেয়ার থেকে নামতে। তাই বলছি, ইসলাম বিরোধী, আল্লাহর কোরআন বিরোধী কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করবেন না। দয়া করে ইসলামের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে পরিচালিত করার বিশেষ অনুরোধ, এমন হুঙ্কারি দিচ্ছে হেফাজত কর্মীরা। থাকছে এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব, কোন দল নিজেদের একাই 100 ভাবলে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন বলছে নূর। আরো জানিয়ে দিব, কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন স্ট্রেট কাট জানালেন পিনাকি ভট্টাচার্য। এবং সর্বশেষ জানিয়ে দিব, ফেসবুক পোস্টে এনসিপি নেতা আলাউদ্দিন মোহাম্মদ হ্যাবিলিনের বাঁশিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন নাহিদ। নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সরকার যদি বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে জনতার আদালতেই আওয়ামী লীগের বিচার হবে, এমনটি বলেছে নাহিদ ইসলাম। দর্শক, আপনার কি মনে হয় এমনটি করা দরকার? যদি হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। বাদ যাচ্ছে শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ নেতা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া 20টি উন্নয়ন প্রকল্প থেকে বাদ যাচ্ছে শেখ পরিবার ও আওয়ামী লীগ নেতাদের নাম। এর অধিকাংশই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে নিয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। এসব নাম ব্যবহার করে ওই সময়ে প্রকল্পের দ্রুত অনুমোদন, পর্যাপ্ত বরাদ্দ নেওয়া, নানা অনিয়ম ও দুর্নীতি করা সহজ ছিল বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এসব নাম গলার কাঁটায় পরিণত হয়েছিল। এখন নাম বদলের কারণে প্রকল্পগুলো বন্ধের হাত থেকে রক্ষা পেতে পারে। 23 মার্চ অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় নাম বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর মোস্তফা কে মজেরি এ প্রসঙ্গে যুগান্তরকে বলেন, এর নেপথ্যের সাইকোলজি ছিল, শেখ পরিবারের নাম থাকলে প্রথমত প্রকল্প অনুমোদন পাওয়া সহজ হতো। এছাড়া প্রস্তাবিত কম্পোনেন্ট গুলো কঠোরভাবে যাচাই বাছাই করা হতো না। পাশাপাশি বাস্তবায়ন পর্যায়ে অনিয়ম, দুর্নীতি করলে ও পার পাওয়ার সুযোগ ছিল। সব মিলিয়ে বলা যায়, শেখ পরিবারের নাম থাকায় চুরিচামারির সুযোগ হতো। গত 15 বছরে একজন ব্যক্তির বঙ্গবন্ধু নামে সারা দেশে যত প্রতিষ্ঠান বা প্রকল্পের নাম দেওয়া হয়েছে, সেটি অডলুক ছিল। সাবেক পরিকল্পনা সচিব মামুন আল রশিদ বলেন, প্রকল্পের নাম দেওয়াটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিজস্ব ব্যাপার ছিল, কিন্তু এইসব নামের কারণে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে বাছাই ও পরীক্ষা নিরীক্ষার সুবিধা দেওয়া হয়নি। বিশেষ করে আমি যখন ভৌত অবকাঠামো বিভাগের সদস্য হিসাবে দায়িত্বে ছিলাম, তখন প্রকল্পে যাচাই বাছাইয়ের নামে গুরুত্ব ছিল না। যেসব প্রকল্পের নাম বদল হচ্ছে, সেগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, পরিবর্তিত নাম দেওয়া হয়েছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এ পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন এর স্থলে এখন হবে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে 2টি মডার্ন ফায়ার স্টেশন স্থাপন প্রকল্পের নাম বদলে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে 2টি মডার্ন ফায়ার স্টেশন স্থাপন। শেখ রাসেল এভিয়ারি ও ইকো পার্ক রাঙ্গুনিয়া চট্টগ্রাম দ্বিতীয় পর্যায় প্রকল্প থেকে শেখ রাসেলের নাম বাদ যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কক্সবাজারের উন্নয়ন প্রকল্পে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে দোলাহাজারা সাফারি পার্ক যুক্ত করা হয়েছে। ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা। নারী অধিকার সংস্কার বিষয়ে কমিশনের প্রস্তাব বাতিল, শাপলার ট্র্যাজেডি ও আওয়ামী শাসন আমলে সব গণহত্যার বিচার সহ 5 দফা দাবিতে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। সকাল 9টা থেকে শুরু হয়ে মহাসমাবেশ চলবে দুপুর 1টা পর্যন্ত। তবে ফজরের নামাজের পর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল 7টার আগেই মূল সমাবেশ স্থলে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। সকাল থেকেই কোনো
মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনটি দোয়েল চত্বরের দিক থেকে, কোনটি আবার আসছে নীলক্ষেতের দিক থেকে। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এতে যোগ দিচ্ছেন। এর আগে গত শুক্রবার বিকেলে মঞ্চ সহ সমাবেশের মাঠ পরিদর্শনে আসেন সংগঠনের নেতারা। এ সময় তারা সুশৃঙ্খল ভাবে কর্মসূচিতে যোগ দেন এবং দেশবাসীকে যোগদান করতে আহ্বান জানান। ঢাকার বাইরে থেকে আগতদের নির্ধারিত 3টি পয়েন্ট ধরে সমাবেশ স্থলে আসার অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ। কোন দল নিজেদের একাই 100 ভাবলে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন বলছে নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, কোন রাজনৈতিক দল আমরা একাই 100, আমরাই সব নিয়ন্ত্রণ করব। তাদের বলবো আওয়ামী লীগের থেকে শিক্ষা নিন, এদেশের মানুষ কাউকে পরোয়া করে না। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব অধিকার পরিষদের যুব সমাবেশে অংশ নিয়ে একথা বলেন। ভিপি নুরুল হক নূর বলেছেন যে যত বড় দায়িত্ব তার বেশি। বড় রাজনৈতিক দলগুলোকে বলবো জুলাই যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল আপনাদের তা বজায় রাখতে হবে। কোন দল যদি ভাবেন আমরা একাই 100, আমরাই সব নিয়ন্ত্রণ করব, তাদের বলবো আওয়ামী লীগের থেকে শিক্ষা নিন, এদেশের মানুষ কাউকে পরোয়া করে না। এদেশের মানুষ আগামী দিনে কোন ফ্যাসিবাদ তৈরি হতে দেবে না। ভোট কেন্দ্র দখল করে সিল মেরে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখবেন না। তিনি বলেন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করতে হবে, সেজন্য এদেশে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দিবে। আমি আমাদের নেতাকর্মীদের প্রতিটি আসনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই। পাশাপাশি আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, চেয়ারম্যান, মেয়র সহ সকল পদে নির্বাচনের প্রস্তুতি নিন। শামীম ওসমানদের আমলে নারায়ণগঞ্জ ত্রাসের রাজত্ব হিসেবে পরিচিতি পেয়েছিল। শামীম ওসমানরা প্রতিবার ক্ষমতার পালাবদলের পর পালিয়ে যায়, আর নতুন শামীম ওসমানরা মাথাচাড়া দিয়ে ওঠে। আর কোন শামীম ওসমান যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেজন্য আপনারা সোচ্চার থাকবেন। তিনি আর বলেন যে গণ অভ্যুত্থানে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, 30,000 মানুষ পঙ্গু হয়েছে। আওয়ামী লীগ যে নৃশংস গণহত্যা চালিয়েছে, সেই আওয়ামী লীগ নিষিদ্ধের কোন লক্ষণ আমরা দেখছি না। আমরা বলতে চাই আওয়ামী লীগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন শহীদের রক্তে দাগ এখনো শুকায়নি। আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার অধিকার রাখে না। রাজনৈতিক দলগুলো গত 16 বছর লড়াই সংগ্রাম করলেও মানুষ সম্পৃক্ত হয়নি, কারণ রাজনৈতিক দলের নেতাদের প্রতি মানুষের বিশ্বাস ছিল না। যে যাই লঙ্কায় সে হয় রাবণ। জুলাইয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা আমাদের বাস্তবায়ন করতে হবে। গণ অধিকার পরিষদ আজ দেশের পাড়া মহল্লা পর্যন্ত বিস্তৃত। আমাদের গণ অভ্যুত্থানের অংশীদারদের মধ্যে আমরা ফ্যাসিবাদের পতনের পর পুরনো অভ্যাস লক্ষ্য করছি। শুধু নারায়ণগঞ্জ নয়, দেশের কোথাও চাঁদাবাজি, রাজনৈতিক প্রভাব বিস্তার বন্ধ হয়নি। এগুলো বন্ধ না হলে কেন এতগুলো মানুষ জীবন দিল, সে জবাব রাজনৈতিক নেতৃবৃন্দকে দিতে হবে। কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন স্ট্রেইট কাট জানালেন পিনাকি ভট্টাচার্য। কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য এক অনুষ্ঠানে নিজেই দিলেন এর উত্তর। শুক্রবার বাংলাদেশ সময় রাত 8টা 20 অনুষ্ঠিত চ্যানেল আইয়ের পর্দায় সালাম স্ট্রেইট কাটের আয়োজনে ভার্চুয়ালি অংশ নেন পিনাকি ভট্টাচার্য। অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে পিনাকি ভট্টাচার্য বলেন 2018 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন চলছিল, যেদিন শহীদুল আলমকে গ্রেপ্তার করা হলো, সেদিন আমাকে সকালে ডিজিএফআই থেকে ডাকা হলো তাদের অফিসে যাওয়ার জন্য। যিনি ফোন করেছিলেন তিনি নিজের পরিচয় দেন মেজর ফারহান বলে। ভদ্রতা করেই আমাকে বলা হয়েছিল ডিজিএফআই অফিসে যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম আমি সিভিলিয়ান, আমাকে কেন ডিজিএফআই ডাকবে? বলল আমাদের কিছু জরুরি আলাপ আছে আপনার সাথে। পিনাকি জানান দ্বিতীয় কলে রোডভাবে তাকে জানানো হয় সেদিনই যেতে হবে এবং সন্ধ্যার আগেই তাকে ডিজিএফআই অফিসে যেতে হবে। তিনি বলেন আমি আমার বন্ধু বান্ধব এবং যাদের সাথে হিউম্যান রাইটস নিয়ে অ্যাক্টিভিজম করতাম তাদের সঙ্গে কথা বললাম। ওনারা সবাই বললেন আমি যেন না যাই এবং আমি যেন লুকিয়ে পড়ি। তখনই আমি লুকিয়ে পড়ি। পরদিন আমার বাসায় ডিজিএফআই রেইড করে, অফিসে রেইড করে। আমি কোথায় তা জানার জন্য আমি 5 মাস প্রায় আত্মগোপনে ছিলাম নানা জায়গায় ঢাকা শহরেই। তারপরে নির্বাচন হয়ে গেলে তখন মনে করলাম লুকিয়ে থাকাটা অনুচিত। আমার বাসার সামনে ডিজিএফআই গার্ড বসালো, সারাক্ষণ ধরে নজরদারি এবং আমাকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তারপরে আমার দেশ ছাড়তে বাধ্য হওয়া, তা না হলে তো ডিজিএফআই আমাকে ধরে নিয়ে যেত। পিনাকি বলেন আমরা জানি ডিজিএফআই যাদেরকে ধরে তাদের বেশিরভাগই ফেরে না। আমি ওই সময় আসলে যারা গুম হয়েছে তাদের একটা ডকুমেন্টেশন করেছিলাম। সে সময় আমি জানতে পেরেছি যে যারা গুম হয় তাদেরকে ডিজিএফআই এভাবেই ডেকে নিয়ে যায়। সে ভিকটিম, তারপর আর সে কখনোই ফিরে আসে না। ন্যাচারালি তখন আমিও এটাই ভেবেছি যে আমার কপালেই সম্ভবত এটাই ঘটতে যাচ্ছে। সেজন্যই আত্মগোপনে যাওয়া এবং দেশ ছাড়তে বাধ্য হওয়া। ফ্রান্সে যাওয়ার কারণ প্রসঙ্গে এই অ্যাক্টিভিস্ট বলেন তখন আমি একটা ফ্রেঞ্চ হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সঙ্গে কাজ করতাম। তারাই আমার ভিসা পাওয়ার যাবতীয় ব্যবস্থা করে দেয়
এবং এখানে আশ্রয় পাওয়ার জন্য তারা সর্বত্রভাবে আমাকে সাহায্য করে। কন্টেন্টে আক্রমণাত্মক ভাষা, অশ্রাব্য ভাষা কেন ব্যবহার করেন? অনুষ্ঠানের হোস্ট দীপ্তি চৌধুরীর এই প্রশ্নের জবাবে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের নানা সংকটের কিছু কারণও উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের যে দুর্দশা, এই দুর্দশার জন্য দায়ী কারা? এই দুর্দশার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের এলিটরা, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে এবং যারা সমাজকে নিয়ন্ত্রণ করে। সেই শিক্ষিত শ্রেণী বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করে, আর সে কারণেই বাংলাদেশের এত দুর্দশা। তিনি আরো বলেন, সাধারণ মানুষ কখনোই বাংলাদেশের সম্পদ কোথাও পাচার করেনি, বরং তারা বাইরে থেকে উপার্জন করে দেশে নিয়ে আসে। এরাই সেই মানুষ যারা বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে। বাংলাদেশের এলিটরা অর্থনীতিতে এক ফোঁটাও টাকাও কন্ট্রিবিউট করে না। বাংলাদেশ অর্থনীতিতে অবদান রাখে তারাই, যারা গার্মেন্টসে মেশিন চালায়, যারা ঠেলাগাড়ি ঠেলে, যারা রিক্সা চালায়, যারা শ্রমিক হিসেবে হাতুড়ি চালিয়ে বিল্ডিং তৈরি করে, যারা বাস চালায়, টেম্পো চালায়, খেতে ফসল ফলায়, তারাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। এবং এদের উৎপাদিত সম্পদ চুরি করে বিদেশে পাচার করে কারা? এলিটরা। ফেসবুক পোস্টে এনসিপি নেতা আলাউদ্দিন মোহাম্মদ হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন নাহিদ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির ঢাকা মহানগর ইউনিট এই কর্মসূচির আয়োজন করেছে। আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এদেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। শুক্রবার রাত 10টার দিকে দলটির নেতা আলাউদ্দিন মোহাম্মদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, আজকের সমাবেশে সবচেয়ে ছোট্ট বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এক বক্তব্যে সবচেয়ে বেশি মেসেজ দিয়েছেন আক্তার হোসেন, আর হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। আলাউদ্দিন মোহাম্মদ লেখেন, নাহিদ ইসলাম আজকে অসাধারণ বক্তব্যের পর যেভাবে স্লোগানে নেতাকর্মীদের উজ্জীবিত করলেন, আমি আবারও বলতে চাই, আপনি এই তরুণ প্রজন্মের মহানায়ক, আপনার জন্য প্রযোজ্য। তোমরা আমাকে একটা কার্যকারী টিম দাও, আমি বাংলাদেশকে আমূল বদলে দেব। এছাড়া ফেসবুক পোস্টে তিনি জানান, তিনি বিশ্বাস করেন যে নাহিদ ইসলাম আল্লাহর দেওয়া উপহার। আমাদের দরকার তাকে আগামীর জন্য প্রস্তুত করার রাজনৈতিক পরিবেশ তৈরি করে দেওয়া। যোগ করেন তিনি। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ এখন আর কোন রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। দলটির নিবন্ধন বাতিল করে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সরকার যদি বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে জনতার আদালতেই আওয়ামী লীগের বিচার হবে।